নমস্কার বন্ধুরা, দেখুন আজকে যেটা আপনাদের সাথে আলোচনা করব, আপনারা শবনম যে কেস সেইটা সম্পর্কে সবাই শুনেছেন এবং স্বাধীনতার পর প্রথম মহিলাকে ফাঁসি দেওয়া হবে আমাদের দেশে, সেই সম্পর্কে যে ঘটনাটি উঠে এসছে সেইটা নিয়ে ডিটেলস বলবো। পুরো ঘটনাটা শুনুন, তারপরে কি ধারায় রাষ্ট্রপতি ফাঁসি রদ করতে পারে, রাষ্ট্রপতির হাতে কি কি ক্ষমতা থাকে, অনুচ্ছেদ 72 কি বলছে, সমস্ত ব্যাপারগুলো ডিটেলসে বলবো। দেখুন, উত্তরপ্রদেশের একটা ছোট্ট জেলা, সেইখানকার ঘটনায় দেখুন, ভারতের এইখানে রয়েছে উত্তরপ্রদেশ, এই উত্তরপ্রদেশের ঘটনা, সেটা 15 এপ্রিল 2008 সালে ঘটেছিল। এই উত্তরপ্রদেশের আমরোহা আমরোহা বলে একটা জেলা রয়েছে, এই ছোট্ট একটা জেলা, এইখানকার ঘটনা। তো এইখানে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল 2008 সালে, যেটা ভাবাই যায়নি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, যে একটা মেয়ে এইরকম করতে পারে। কেউ কখনো ভাবতে পারেন, যার জন্য কিনা তাকে ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। প্রথমে দেখুন, আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানি, তারপরে বুঝতে পারবেন যে এই ব্যাকগ্রাউন্ডের কোনো মেয়ে কিভাবে এইরকম হত্যাকাণ্ড করতে পারে, সেটা চিন্তা ভাবনা করুন। মেয়েটি সম্পূর্ণ শিক্ষিত পরিবারের ছিলেন, তার বাবা ছিল লোকাল একটা কলেজের আর্টসের অধ্যাপক। তার মানে বুঝতেই পাচ্ছেন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কীরকম। মেয়েটার নাম ছিল শবনম। মেয়েটি একটা লোকাল স্কুলে চাকরি করতো, পড়াতো, এবং সেখানে সে খুব জনপ্রিয় ছিল, মানে খুব ভালো টিচার হিসেবে তার নাম ছিল। এবারে তার কোয়ালিফিকেশান দেখুন, মেয়েটি ডাবল এমএ, ইংলিশ এবং জিওগ্রাফি, এই দুটো সাবজেক্টে সে এমএ করেছিল। তো দুটো সাবজেক্টে ডাবল এমএ, একটা স্কুল টিচার, এবং তার বাবা একজন অধ্যাপক, এই ব্যাকগ্রাউন্ডের একটা মেয়ে কীরকম হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা আপনারা দেখুন, এবং কিভাবে প্ল্যান করে সেটা কি হত্যাকাণ্ড যাতে মানে সে বাঁচতে পারে, কিভাবে প্ল্যান করেছিল বা পুলিশ কীভাবে ধরলো, পুরো ব্যাপারটা দেখুন, তারপরে পুরো ডিটেলসটা বলছি। সে প্রেম করেছিল একটা ছেলের সাথে যার নাম ছিল সেলিম, যে কিনা ক্লাস 8 ফেল। তাহলে ক্লাস 8 ফেলের একটা ছেলের সাথে করেছিল এই মেয়েটি। এইবারে দেখুন কি ঘটনা। একদিন হঠাৎ করে সে সেলিমের সাথে দেখা করতে যায়। কিভাবে না, বাড়ির সবাইকে ঘুমের ওষুধ দিয়ে ঘুমিয়ে পড়ে গেলে সে সেলিমের সাথে দেখা করতে যায়। এইবারে তাদের মধ্যে নিশ্চয়ই কিছু ঘটনা ঘটেছিল, সেই জন্য এই রকম পরিস্থিতিতে সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে তবে গিয়ে দেখা করতে গিয়েছিল। কি ঘটেছিল পরে আস্তে আস্তে জানতে। দেখুন, ঘুমের ওষুধ খেয়ে দেখা করতে তো গেল, তারপরে এবারে সেখানে তাদের বাড়িতে যে মেনে নেবে না সেটা তারা বুঝতে পেরেছিল, এবং সেলিমের প্ররোচনায় ফিরে এসে দেখলো যে সবাই কিন্তু এখনও ঘুমোচ্ছে। সেলিম তাকে বলেছিল যখন ঘুমোচ্ছে তাহলে তাদেরকে হত্যা করে ফেলো। তো কীরকমভাবে একটা মেয়ে, এত শিক্ষিত মেয়ে, কিভাবে ইনফ্লুয়েন্সড হয়ে যায় কোনো ছেলের দ্বারা, যে এমন ভাবে ইনফ্লুয়েন্স হলো যে এই লোককে হত্যা করেছে। মানে দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, ফিরে এসে সেই ঘুমন্ত অবস্থায় বাড়ির 7 জনকে কুড়াট দিয়ে এসে হত্যা করে এবং গলা কেটে ফেলে হত্যা করে। মানে কি নৃশংসভাবে হত্যা ঘটেছে বুঝে দেখুন। এবারে সেই 7 জনের মধ্যে কে কে ছিল দেখুন। তার পরিবারের এক একটা স্তম্ভ, তার বাবা মা, মানে ভাবতে পারা যায় না যে নিজের বাবা মাকে এরকম কুড়াট দিয়ে এসে হত্যা করবে। 2 ভাই, তার বৌদি, এবং সাথে তার ভাই ভাই এবং বৌদির 10 মাসের একটা বাচ্চা। মানে এই বাচ্চাটাকেও রেহাই দেয়নি। এই রকমভাবে কিন্তু হত্যাকাণ্ডটা ঘটেছে, 7 জনকে হত্যা করেছে। এবং পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ ঘটনাস্থলে কিভাবে আসে দেখুন। এরপরে কি চালাকি করে সে, খুব জোরে চেঁচামেচি করে সবাইকে ডাকে এবং সবাইকে ডেকে লোক জড়ো করে এবং বোঝানোর চেষ্টা করে যে কেউ এসে হত্যা করে চলে গেছে। তো ন্যাচারালি পুলিশ আসে, এবং পুলিশ এসে দেখে বাড়িতে সে বাদে আর কেউ নেই, এবং সে গিয়েছিল কোথাও বাইরে, এরকমও জানিয়েছে। যার ফলে পুলিশের ন্যাচারালি হয়ে যায় যে কেউ নিশ্চয়ই কোনো বড় সড়ো কেউ অপরাধী যে হত্যাকাণ্ডটা করেছে। তো এই রকম পরিস্থিতিতে কিন্তু পুলিশ কোনোভাবেই শবনমের উপর সন্দেহ করতে পারেনি। তারপরে দেখুন, ইনভেস্টিগেশনে দেখা গেল যে শবনম গর্ভবতী। তখন পুলিশের আস্তে আস্তে কিন্তু ধারণা এলো, এবং হ্যাটস অফ টু উত্তরপ্রদেশ পুলিশ যারা এই কেসটাকে সলভ করেছে। ঠিক আছে, দেখুন, এদের বর্তমানে কিন্তু এখনও একটা ছেলে রয়েছে, যে ছেলের নাম হলো তাজ। মূলত এই ছেলেই রাষ্ট্রপতির কাছে আবেদন করেছে যে যাতে ফাঁসি না দেওয়া হয়, তার উপর থেকে মায়ের ছায়া উঠে যাবে, এইরকম একটা যাই হোক লিখে আবেদন করেছে। কিন্তু তো তখন দেখা গেল উনি গর্ভবতী, যার ফলে কিন্তু পুলিশের তখন সন্দেহ হয় যে এই রকম ঘটনা ঘটতে পারে। তো এরপরে পুলিশ পুরো কেসটা ইনভেস্টিগেশন করে ডিটেলসে, এবং তাকে দোষী পায়। তারপরে বিভিন্ন কোর্টে পরপর, ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট, সমস্ত কোর্টে পরপর কেস শুনানি হয়, এবং সব জায়গাতেই তার ফাঁসির যে রায় সেটা বহাল থাকে। কোনো জায়গাতেই কিন্তু সেটা থেকে সে বাঁচতে পারে না। এরপরে তারা রাষ্ট্রপতির কাছে আবেদন করে। রাষ্ট্রপতির কাছে আবেদন করার পর সেটা কিন্তু নাকচ হয়ে যায়। বর্তমানে মথুরা জেলে কিন্তু এর ফাঁসি হবে। ভারতের স্বাধীনতার পর প্রথম মহিলা যার ফাঁসি হবে সেটা হলো এই শবনম। মথুরা জেলে তার ফাঁসি হবে। নির্ভয়া কেসে যে যারা
যে জল্লাদ ফাঁসি দিয়েছিল পবন জল্লাদ, সেই পবন জল্লাদের হাতেই কিন্তু তার ফাঁসি হবে বলে ঠিক করা হয়েছে। আপনারা জানেন অলরেডি যে যখন কারুর ফাঁসি হয় তখন কি করা হয়, সেই ব্যক্তির সমান ওজনের কোনো পাথরকে সেই দড়িতে, যে দড়িতে ফাঁসি দেওয়া হবে তাতে ঝুলিয়ে টেস্ট করা হয়, একটা রিহার্সাল মতো করা হয় যে দড়ির কোনো ডিফেক্ট রয়েছে কিনা বা কোনো কিছু। সব কিছু কিন্তু হয়ে গেছে মোটামুটি, ডেট এখনও জানা যায়নি কিন্তু ফাঁসি হবে বলে কিন্তু ঠিক হয়েছে। এইবারে দেখুন আর্টিকেল 72 আমাদের কনস্টিটিউশনের, সেই আর্টিকেল 72 অনুযায়ী কিন্তু তার ফাঁসি যে রদ করার বা ফাঁসি মকুব করার আবেদন রাষ্ট্রপতির কাছে করা হয়েছিল, সেখানে কিন্তু রাষ্ট্রপতি সেটা নাকচ করে দেয়। এইবারে দেখুন যেটা আপনাদেরকে বলার, যে আর্টিকেল 72 সম্পর্কে একটু বলছি। দেখুন রাষ্ট্রপতির হাতে ফাঁসি বা কোনো ফাঁসি কেন, যে কোনো কিছু অপরাধের বা যে কোনো কিছু অপরাধীকে ক্ষমা কিন্তু সম্পূর্ণ অধিকার রয়েছে আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী, এবং অবশ্যই সেটা গৃহ মন্ত্রকের অধীনে। কোশ্চেন আসে যে কোন মন্ত্রকের অধীনে এই আর্টিকেল 72 অনুযায়ী ফাঁসি রদ বা কোনো অপরাধকে ক্ষমা করার দিয়ে থাকে, তখন সেটা কিন্তু হবে গৃহ মন্ত্রকের অধীনে। এবং এই গৃহ মন্ত্রকের অধীনে কিন্তু দেখুন 5টা এই ফাঁসি রদের আবেদনের সাথে সাথে 5টা, এই আর্টিকেল 72-তে 5টা প্রভিশন রয়েছে, সেগুলো কি এক এক করে বলছি। প্রথমটা হলো পার্ডন। পার্ডন মানে হচ্ছে দেখুন সম্পূর্ণ ক্ষমা করে দেওয়া। কোনো ব্যক্তির যদি আন্ডার ট্রায়ালেও থাকে বা কোনো ব্যক্তির ধরুন কেস চলছে বা শুনানি চলছে, যাই হোক না কেন, সে যতই গভীর অপরাধ করে থাকুক না কেন, রাষ্ট্রপতির হাতে কিন্তু সম্পূর্ণ ক্ষমতা থাকে তাকে ক্ষমা করে দেওয়ার। সে আন্ডার ট্রায়ালে থাকুক কি তার দোষ ঘোষণা, সাজা ঘোষণা হয়ে যাক, যাই হোক না কেন, তাকে যদি রাষ্ট্রপতি ক্ষমা করে দেয় তাহলে সে কিন্তু একজন সাধারণ নাগরিকের মতো হয়ে গেল, মানে তার এগেনস্টে কিন্তু আর কোনো কেস থাকলো না। এরপরে যেটা থাকছে সেটা হলো দেখুন রেসপাইট। রেসপাইট মানে এটা কি, দেখুন হঠাৎ করে কোনো জেলের মধ্যে কোনো মহামারী হলো অথবা কারুর কোনো হেলথ ইস্যু এলো বা কেউ অসুস্থ হয়ে গেল, তখন তাকে কিছুদিনের জন্য কিন্তু জামিন দেওয়া হয় বা কিছুদিনের জন্য ছেড়ে দেওয়া হয়। এবং ধরুন কেউ কোনো মহিলা প্রেগনেন্ট হলো, তাকে কিন্তু তখন দোষী হিসেবে ট্রিট করা হয় না, একজন অসুস্থ লোক হিসেবে ট্রিট করা হয় বা তাকে সেইভাবে সেই ফেসিলিটি দেওয়া হয়। এই ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির হাতে রয়েছে এই ফ্যাসিলিটিগুলো দেওয়ার, এটাকে বলা হচ্ছে রেসপাইট। এরপরে যেটা রয়েছে দেখুন কমিউটেশন। রাষ্ট্রপতি কোনো অপরাধীর যে দোষ তাকে কিন্তু লঘুকরণ করতে পারে, সেটা কীরকম দেখুন। এই কমিউটেশনের ক্ষেত্রে কিন্তু যে দোষী তার যে সাজা পেয়েছে তার নেচার পাল্টাবে, মানে ধরুন তার কিন্তু টাইমটা পাল্টায়। মানে কেউ যদি ধরুন 5 বছরের সশ্রম কারাদণ্ড পায়, তার নেচার মানে সশ্রমটাকে বিনাশ্রম কারাদণ্ড করে দিতে পারে, কিন্তু 5 বছরটাকে চেঞ্জ করতে পারে না, ওটাকে 2 বছর করে দিতে পারবে না। আর রেমিশন যেটা নেক্সট, যেটা সেটা হলো তার উল্টো, মানে নেচার পাল্টাবে না কিন্তু টাইমটা পাল্টাবে। মানে দেখুন সশ্রম কারাদণ্ডটা সশ্রম কারাদণ্ডেই থাকবে, 5 বছরটাকে 2 বছর করে দিতে পারে, এই রকম ঘটনা। তো এরপরে যেটা আরেকটা রয়েছে সেটা হচ্ছে রিপ্রাইভ। রিপ্রাইভ মানে হচ্ছে কিছুদিনের জন্য আটকানো। কিছুদিনের জন্য আটকানো মানে কি, ধরুন কারোর ফাঁসি হয়েছে, কেউ আবেদন করলো রাষ্ট্রপতির কাছে, তো রাষ্ট্রপতি চাইলে সেটাকে কিছুদিনের জন্য স্টপ রাখতে বলতে পারে, যে আরও ভালো করে ডিটেল স্টাডি করে তারপরে সেটার ওপর কোনো ডিসিশন জানাবে সেই জন্য। তো এই ক্ষমতাগুলো কিন্তু রাষ্ট্রপতির কাছে রয়েছে। দেখুন রাজ্যপালের কাছেও কিন্তু বিভিন্ন ক্ষমতা রয়েছে, কিন্তু রাজ্যপাল মানে ভারতবর্ষের রাষ্ট্রপতি বা কোনো স্টেটের রাজ্যপাল, তাদের মধ্যে ক্ষমতার কিছু পার্থক্যও রয়েছে। রাষ্ট্রপতির কাছে আর রাজ্যপালের কাছে যে পার্থক্য সেটা হলো দেখুন, যে সৈন্য বিভাগে যেসব কেসগুলো হয় সেই ব্যাপারে কিন্তু রাষ্ট্রপতি মাথা গলাতে পারে, কিন্তু রাজ্যপাল মাথা গলাতে পারে না। তো এই রকম কিছু পার্থক্যও রয়েছে। তো যাই হোক এই পুরো ঘটনাটা এইটা। তো এখন কথা হচ্ছে যে এইরকম একটা জাস্ট কোনো কিছু দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে এইরকম এত বড় একটা হত্যাকাণ্ড ঘটানো কোনো মেয়ের পক্ষে মানে জাস্ট আনইমাজিনেবল, ভাবা যায় না যে কীরকম পরিস্থিতিতে লোক এটা করতে পারে। এবং সাথে ওই যে 10 মাসের একটা বাচ্চাকে হত্যাকাণ্ড, 10 মাসের একটা বাচ্চাকে মেরে ফেলতে গিয়ে যে দুবার তার হাতটাও কাঁপেনি, সেটা কিভাবে ঘটতে পারে। যাই হোক এই সম্পর্কে যে রায় বেরিয়েছে সেটা সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট সেকশনে লিখে জানাবেন, এবং বর্তমান পরিস্থিতিতে মেয়েদেরকে বা ছেলেদেরকে যাই হোক না কেন সবাইকে কীভাবে সচেতন থাকা উচিত সেই ব্যাপারে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।